নমস্কার। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর চিন্ময় পালের একটা লেখা থেকে আমরা আইডিয়াটা পেয়েছি। হ্যাঁ, রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের পলিসি গ্রেডিয়েন্ট পদ্ধতি। ঠিক। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই পলিসি গ্রেডিয়েন্ট পদ্ধতিগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা একটু সহজ করে বোঝা। মানে এরা কিভাবে এজেন্টের কৌশল বা পলিসি সরাসরি উন্নত করে। বিশেষ করে যেখানে অ্যাকশনগুলো কন্টিনিউয়াস, তাই না? যেমন রোবটিক্সে। হ্যাঁ, একদম। আচ্ছা, আমরা তো রিএনফোর্সমেন্ট লার্নিংয়ে প্রায় কিউ লার্নিং বা ওই ধরনের ভ্যালু ভিত্তিক পদ্ধতির কথা শুনি। যেগুলো অ্যাকশনের মূল্য বের করার চেষ্টা করে। কিন্তু এই পলিসি গ্রেডিয়েন্ট পদ্ধতিগুলো ডক্টর পালের লেখাতেও যেমন বলা হয়েছে, এগুলো তো একটু অন্যরকম। এরা সরাসরি ডিসিশন নেওয়ার কৌশলটাকেই ভালো করতে চায়। ঠিক বলেছেন। ভ্যালু ফাংশনটা এখানে গৌণ। ফোকাসটা থাকে সরাসরি পলিসি অপটিমাইজেশনে। আর এর সুবিধাটা কি? সবচেয়ে বড় সুবিধা হলো কন্টিনিউয়াস অ্যাকশন স্পেসে। ধরুন একটা রোবটের হাত কতটা সূক্ষ্মভাবে নড়বে বা একটা গাড়ি স্টিয়ারিং কতটা ঘোরাবে। যেখানে অসীম সংখ্যক অপশন আছে। হ্যাঁ, সেখানে ভ্যালু ভিত্তিক পদ্ধতিগুলো একটু সমস্যায় পড়ে, কিন্তু পলিসি গ্রেডিয়েন্ট ভালো কাজ করে। আর ডক্টর পাল যেমন উল্লেখ করেছেন, এটা মডেল ফ্রি। মডেল ফ্রি মানে পরিবেশটা কিভাবে কাজ করে তার পুরো নিয়মকানুন জানার দরকার নেই। এজেন্ট শুধু চারপাশের সাথে ইন্টারঅ্যাক্ট করেই শেখে। বাহ, এটা তো দারুণ। পরিবেশের ব্যাকরণ না জেনেই সরাসরি অভিজ্ঞতা থেকে শেখা। কিন্তু এই যে বললেন সরাসরি পলিসি অপটিমাইজেশন, এই ব্যাপারটা ঘটে কিভাবে? এর ভেতরের কৌশলটা কি? আচ্ছা, দেখুন, পলিসিটাকে আমরা সাধারণত একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে রিপ্রেজেন্ট করি। এর কিছু প্যারামিটার থাকে। ওয়েটস আর কি। হুম। আমাদের কাজ হলো এই প্যারামিটারগুলোকে এমনভাবে টিউন করা যাতে এজেন্ট সবচেয়ে বেশি রিওয়ার্ড পায়, মানে লং টার্মে। আচ্ছা। এখানেই আসে পলিসি গ্রেডিয়েন্ট থিওরেম। এটা আমাদের একটা ফর্মুলা দেয় যা বলে যে প্যারামিটারগুলো কোন দিকে একটু পরিবর্তন করলে মোট রিওয়ার্ড বাড়ার সম্ভাবনা বেশি। গ্রেডিয়েন্ট পরিবর্তনের হার আর দিক। হ্যাঁ, অনেকটা তাই। অবজেক্টিভ ফাংশনের গ্রেডিয়েন্ট পলিসি প্যারামিটারের সাপেক্ষে। কিন্তু একটা অ্যাকশন ভালো রিওয়ার্ড দিলেই কি সেটা সেরা অ্যাকশন? ওই পরিস্থিতিতে অন্য অ্যাকশনের তুলনায় কি আসলেই ভালো ছিল? এটা বোঝার উপায় কি? খুব ভালো পয়েন্ট। এখানেই অ্যাডভান্টেজ ফাংশন, মানে এ অফ এসটি কমা এটি এর কনসেপ্টটা আসে। ডক্টর পালের লেখাতেও এর গুরুত্ব আছে। অ্যাডভান্টেজ ফাংশন? হ্যাঁ, এটা শুধু দেখে না যে একটা অ্যাকশন কত রিওয়ার্ড পেল, বরং দেখে ওই পরিস্থিতিতে অন্য অ্যাকশনগুলোর গড় পারফরমেন্সের তুলনায় এই নির্দিষ্ট অ্যাকশনটা কতটা ভালো বা খারাপ। ও আচ্ছা, একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কোনো একটা স্টেটে পৌঁছানোর পর সাধারণত 10 পয়েন্ট রিওয়ার্ড পাওয়া যায়, কিন্তু আপনি যে অ্যাকশনটা নিলেন তাতে পেলেন 15 পয়েন্ট। তাহলে অ্যাডভান্টেজ হলো 5। একদম। আর যদি 7 পেতেন তাহলে অ্যাডভান্টেজ হতো -3। এই অ্যাডভান্টেজ ব্যবহার করে গ্রেডিয়েন্ট আপডেট করলে শেখাটা অনেক বেশি স্টেবল হয়। মানে শুধু ভালো কাজ নয়, তুলনামূলকভাবে ভালো কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বুঝলাম। গড় পড়া তার চেয়ে ভালো পারফর্ম করাটা জরুরি। ডক্টর পালের লেখায় তো কয়েকটা অ্যালগোরিদমের নামও ছিল। রিএনফোর্স। হ্যাঁ, রিইনফোর্স হলো একদম বেসিক পলিসি গ্রেডিয়েন্ট অ্যালগোরিদম। খুব সিম্পল আইডিয়া। কিন্তু এর সমস্যা কি? সমস্যা হলো এর হাই ভ্যারিয়েন্স। মানে একই রকম ট্রেনিং ডেটা দিয়ে চালালেও ফলাফলের মধ্যে অনেক তফাৎ হতে পারে। শেখাটা খুব আনস্টেবল হয়। আচ্ছা, নির্ভরযোগ্যতা কম। হ্যাঁ, এই ভ্যারিয়েন্স কমানোর জন্যই পরে অ্যাক্টর ক্রিটিক পদ্ধতিগুলো এসেছে। অ্যাক্টর ক্রিটিক এটা কিভাবে কাজ করে? এখানে দুটো নেটওয়ার্ক থাকে। একটা হলো অ্যাক্টর, যেটা পলিসি শেখে, মানে কোন অ্যাকশন নেবে। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো ক্রিটিক। এটা অ্যাক্টরের নেওয়া অ্যাকশনগুলো কতটা ভালো বা খারাপ সেটা মূল্যায়ন করে, মানে ভ্যালু ফাংশন বা অ্যাডভান্টেজ ফাংশনটা এস্টিমেট করে। ও, তাহলে ক্রিটিক অ্যাক্টরকে গাইড করে। ঠিক। ক্রিটিকের ফিডব্যাক পেয়ে অ্যাক্টর আরও ভালোভাবে, আরও স্টেবলভাবে শিখতে পারে। ভ্যারিয়েন্সটা কমে আসে। ইন্টারেস্টিং। আর আজকাল তো পিপিও বা প্রক্সিমাল পলিসি অপটিমাইজেশন নিয়ে খুব কথা হয়। ডক্টর পালো তো এর কথা বলেছেন। হ্যাঁ, পিপিও এখন খুব পপুলার। এটা আসলে অ্যাক্টর ক্রিটিকেরই একটা উন্নত সংস্করণ বলা যেতে পারে। এর বিশেষত্ব কি? কেন এটা এত চলছে? পিপিওর মূল চালিকা শক্তি হল স্টেবিলিটি। এটা পলিসি আপডেট করার সময় একটা লিমিট রাখে, মানে একবারে খুব বেশি পরিবর্তন হতে দেয় না পলিসিটাকে। কিভাবে এটা করে?
একটা ক্লিপিং মেকানিজম ব্যবহার করে। ধরুন নতুন পলিসিটা পুরনো পলিসির থেকে খুব বেশি দূরে সরে যেতে চাইলে পিপিও সেটাকে একটু আটকে দেয়, একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখে। তাতে লাভ কি? লাভ হলো এজেন্ট হঠাৎ করে খুব খারাপ কোনো পলিসি শিখে ফেলার ঝুঁকি কমে যায়। শেখার প্রসেসটা অনেক মসৃণ আর স্টেবল থাকে। এই কারণে জটিল পরিবেশে যেমন রোবোটিক্স বা ধরুন ডোটা 2 খেলার মতো গেমে পিপিও এত সফল। ওপেন এআই এর বটগুলো তো এটা ব্যবহার করেই তাক লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে যদি আমরা পলিসি গ্রেডিয়েন্টের সুবিধাগুলো এক জায়গায় করি, কন্টিনিউয়াস অ্যাকশন স্পেসে দারুণ, আর নিজে থেকেই এক্সপ্লোর করতে পারে, মানে নতুন নতুন অ্যাকশন চেষ্টা করে দেখতে পারে। হ্যাঁ, কারণ পলিসিটা স্টোক্যাস্টিক হতে পারে, মানে সম্ভাবনার ভিত্তিতে অ্যাকশন নেয়। কিন্তু অসুবিধাও তো থাকবে নিশ্চয়ই। অবশ্যই। প্রথমত হাই ভ্যারিয়েন্সের সমস্যাটা, যদিও অ্যাক্টর ক্রিটিক বা পিপিও অনেকটা কমায়, পুরোপুরি নির্মূল হয় না সবসময়। আর দ্বিতীয়ত এরা বেশ ডেটা হাংরি, মানে শিখতে প্রচুর ইন্টারঅ্যাকশন লাগে পরিবেশের সাথে। এটাকে বলে স্যাম্পল ইনএফিসিয়েন্সি, সময় আর রিসোর্স বেশি লাগে। হুম আর তৃতীয়ত গ্লোবাল অপটিমামে পৌঁছনোর গ্যারান্টি নেই। অনেক সময় কাছাকাছি কোনো লোকাল অপটিমাতেই আটকে যেতে পারে। সেরা সমাধানটা হয়তো খুঁজে পেল না। পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম, পলিসি গ্রেডিয়েন্ট পদ্ধতিগুলো রিনফোর্সমেন্ট লার্নিংয়ের জগতে খুব শক্তিশালী একটা টুল, বিশেষ করে কন্টিনিউয়াস আর জটিল সমস্যার জন্য। এরা সরাসরি কৌশল উন্নত করে। একদম। আর পিপিওর মতো আধুনিক অ্যালগোরিদমগুলো এর কার্যকারিতা আর স্থিতিশীলতা অনেক বাড়িয়ে দিয়েছে। এর প্রয়োগ তো বাড়ছেই বলছেন। হ্যাঁ, রোবটিক্স, গেমিং তো বটেই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ফাইন্যান্স, অনেক জায়গায় এর ব্যবহার নিয়ে গবেষণা হচ্ছে। ডক্টর পালের প্রবন্ধটা এই গুরুত্বপূর্ণ বিষয়টার একটা খুব ভালো ওভারভিউ দেয়। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন মনে আসছে। আমরা শুনলাম পিপিও কন্টিনিউয়াস অ্যাকশনের জন্য খুব ভালো, কিন্তু ডিসক্রিট অ্যাকশনের ক্ষেত্রে কি হবে? মানে যেখানে অ্যাকশনগুলো সীমিত, যেমন ধরুন একটা বোর্ড গেমে কয়েকটা চাল দেওয়া। যেখানে সাধারণত কিউ লার্নিং ভালো কাজ করে। হ্যাঁ, সেই ডিসক্রিট জগতে পিপিও বা এ ধরনের পলিসি গ্রেডিয়েন্ট পদ্ধতি ব্যবহার কতটা কাজের হতে পারে? কিউ লার্নিংয়ের সাথে তুলনা করলে এর সুবিধা বা অসুবিধা কি হতে পারে? এটা একটা ভাবার মতো প্রশ্ন বটে। এর কিছু নির্দিষ্ট সুবিধা হয়তো আছে, কিন্তু তুলনামূলক পারফরম্যান্স কেমন হবে সেটা নির্ভর করবে নির্দিষ্ট সমস্যার উপর। ঠিক। এটা নিয়ে তাহলে আরও ভাবা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ।